ভাবলাম একটা সিকিউ ক্লাস নিই। তো সিকিউ ক্লাসটা রেকর্ডেড থাকবে, সমস্যা নাই। তো সিকিউ ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হলো যে তোমাদের আপকামিং এইচএসসি এক্সামে বায়োলজিতে যাতে তোমরা রিটেনে ভালো করতে পারো। ঠিক আছে? তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস বলতে চাই, সেটা হলো বায়োলজিতে সিকিউতে কিন্তু মানুষ বেশি নাম্বার পায় না। না পাওয়ার একটা অন্যতম কারণ হলো টু দা পয়েন্টে লিখতে পারে না, এবং জানে না যে কিভাবে লিখলে মার্ক বেশি পাওয়া যাবে। ওরা ভাবে গড় কথা সমাজ বিজ্ঞানের মতো ঢালাভাবে লেখা গেলে হয়তো বেশি পাওয়া যাবে, বাট ব্যাপারটা কিন্তু এরকম হয় না। প্রত্যেক বছর অনেক অনেক স্টুডেন্ট মিস করে। মানে জিপিএ 5 এর ভিতরে জিপিএ 5 তো মোটামুটি প্রায় গোল্ডেন মিস করে, হয় বায়োলজিতে মিস যায়, মানে বাংলা ইংলিশ কোনো না কোনো একটা সাবজেক্ট। বায়োলজিতে তো অনেকের জিপিএ 5 মিস যায়। ঠিক আছে, মানে 4.89 এরকম আশা করে অনেকের। ভালো করে পড়ে না, প্লাস অনেক অবহেলা করে। এবং অবহেলার মধ্যে অন্যতম হলো গিয়ে আমাদের বোটানি, যেটা বোটানিতে একদমই অনেকেরই উইক পয়েন্ট, যে বুঝেই না যে কিভাবে কি করবে। ঠিক আছে, তো আজকে আমরা বোটানি ফার্স্ট চ্যাপ্টারটা দেখার চেষ্টা করব, ক্লাস বেশি বড় করব না। একদম টু দা পয়েন্টে যেন তোমরা বুঝতে পারো সেভাবেই করবো, যে কোন কোন টপিক গুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা কোষের গঠনে আসি। এখান থেকে সিকিউর জন্য মানে কোন ইয়েটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথমেই যদি আসি সেটা হলো কি আমাদের সিকিউর জন্য আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। এইটা আমাদের গ বা ঘতে দিতেই পারে। কিভাবে দিবে? হয়তো কোনো একটা ব্যাকটেরিয়ার চিত্র দিবে, এরপর হয়তো মানে মানুষের কোনো একটা কোষের চিত্র বা এরকম কিছু একটা মেনশন করতে পারে। এরপর বলবে যে এদের পার্থক্য কি এদের ভিতরকার। ঠিক আছে, তো তখন এটা গতে বা ঘতে দিলে তোমরা অবশ্যই অ্যান্সার করবা। কিছু কিছু সিকিউ যেগুলাতে অনেক বেশি নাম্বার পাওয়া যায়, তার মধ্যে একটা হলো গিয়ে যে সব এগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো বা উক্ত জীবটি কোন শ্রেণীর মধ্যে অন্তর্গত, এরকম। যেমন নগ্নবীজী আবৃত বীজিতে বলতে পারে যে এটি কোন একবীজপত্রী না দ্বিবীজপত্রী, এগুলো বৈশিষ্ট্য লেখো। বা ধরো তোমার জুওলজির প্রথম যে চ্যাপ্টারটা যে জীবে শ্রেণীবিন্যাসের, ওই শ্রেণীবিন্যাসে বলতে পারে যেটি কোন শ্রেণীর অন্তর্গত, এটা শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। তো যাই হোক, তো আমরা ফোকাস করব ওইসব সিকিউতে যেগুলাতে আমাদের বেশি বেশি পার্থক্য লেখা যায়, বৈশিষ্ট্য লেখা যায়। ঠিক আছে, এগুলাতে একদম সলিড মার্ক। ঠিক আছে, এখন আসি আমরা আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্যে। আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য টোটাল 11টা পয়েন্ট আছে, এবং তোমাদের অ্যাটলিস্ট 8 থেকে 9টা পয়েন্ট পুরো মুখস্থ করা উচিত। স্পেশালি নিউক্লিয়াস, ডিএনএ, রাইবোসোম এগুলা। রাইবোসোম দেখো একটা 70s, একটা 80s। আরএনএ পলিমারেজ একটা এক প্রকার, একটা 3 প্রকার। ওপেরন একজনের থাকে, একজনের থাকে না। ওপেরন জিনিসটা হলো আমাদের যেরকম জিন এক্সপ্রেশন এগুলো আছে, আদি কোষের এগুলো কিচ্ছু নাই, ওরা ওপেরনের মাধ্যমে এই কাজ চালায়। আচ্ছা, এরপর একজনের অবাধ শোষণ, একজনের সবাধ শোষণ। কয়েকটা কঠিন পয়েন্ট যেমন শুরুর দিকে নিউক্লিয়াস, ডিএনএ, এগুলো একদম মানে সলিড পয়েন্ট। ঠিক আছে, এগুলা মানে যেগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট সেগুলো সবসময় আগে দেওয়ার চেষ্টা করবা। এরপর ধরো যেরকম শ্বসন, কোষ বিভাজন, এগুলো লাস্টে দিবা। শুরুর দিকের পয়েন্ট গুলো যখন টিচার পড়া শুরু করবে, তখন তোমার একটা ইমপ্রেশন মেক হবে। ঠিক আছে, সেখানে কখনোই এই ধরনের ধরো মানে লেস ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আগে দিবা না। আচ্ছা, এরপর অনুধাবনের জন্য একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো গিয়ে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য। এখানে আমি 3টা পয়েন্টের কথা বলবো। প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো গিয়ে সঞ্চিত খাদ্য কোনটা। উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ, প্রাণীর গ্লাইকোজেন আর চর্বি। উদ্ভিদের সেন্ট্রোজোম কখনো থাকবে না, প্রাণীতে অবশ্যই থাকবে। এরপরে তোমরা অনেকে কোষ গহ্বর এইসব উল্লেখ করো, বাট কোষ গহ্বর জিনিসটা মোরলেস দুজনেরই থাকে, বাট কোষ প্রাচীর জিনিসটা কখনো প্রাণী কোষে থাকবে না, উদ্ভিদ কোষেই থাকবে। তো এখানে তোমাদের 3টা পয়েন্ট হয়ে গেল অনুধাবনের জন্য, মোর দেন এনাফ। এরপর সিকিউর আরেকটা টপিক হলো আদর্শ উদ্ভিদ কোষ আঁকা গঠন। তো আমি তোমাদেরকে বলবো কি যে চিত্র আঁকা টাইপের জিনিসগুলো তোমরা অ্যাভয়েড করবা, কজ এগুলো তো অনেক টাইম কনজিউম করে। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করে যতটা রিটেনে পারো, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া আঁকা, ঠিক আছে এটা দেওয়া যায়, এটা একটা সময় লাগে না। বাট এই যে একটা কোষের চিত্র, এগুলো কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং, তো এগুলো অ্যাভয়েড করবা। এরপরে যেটা আসছে এটা এমসিকিউর জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একবার দেখে নিও যে ঝিল্লিবদ্ধ কারা, ঝিল্লিবিহীন কারা, কাদের ঝিল্লি একটা। আচ্ছা, কোষ প্রাচীরের গঠন আসতে আসতে পারে। এখানে তোমরা ট্রাই করবা একেবারে এটার কয়টা লেয়ার আছে,
কোন লেয়ারে সেলুলোজ আছে, কোনটায় হেমিসেলুলোজ আছে, কোনটায় লিগনিন আছে, কোনটায় পেকটিন আছে, এইভাবে ধাপে ধাপে উল্লেখ করা। ঠিক আছে, তাহলে মার্কস পাবা। প্রোটোপ্লাস্ট থেকে এরকম আসার মতো কিছু নাই। প্লাজমা মেমব্রেন থেকে ফ্লুইড মোজাইক মডেলের চিত্র অঙ্কন, এই চিত্রটা আমি বলবো যে সময়ে অনেক টাইম কনজিউমিং। সো চিত্র বাদে যদি তোমাদের ব্যাখ্যা আসে যে মানে ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করো, চিত্র দরকার নেই এরকম, তাহলে দিতে পারো। ঠিক আছে, এবং এটাকে কেন আইসবার্গ মডেল বলা হয় এটাও অনেক সময় আসে, যে অনুধাবনে যে কেন এটাকে আইসবার্গ মডেল বলে, এখানে সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে। একটা টপিক পড়ার পর যদি তুমি এখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা যদি না জানো, তাহলে কিন্তু টপিক পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তো যখনই কোনো একটা টপিক পড়বা নিয়ার ফিউচার জানার চেষ্টা করবো যেখান থেকে আসলে কি প্রশ্ন আসে এবং আমার কি নিতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা কোষ ঝিল্লির কাজ। ঠিক আছে, কোষ ঝিল্লির কাজ অনুধাবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। খালি এই আমরা কি মানে লিখি, বেশিরভাগ পোলাপান লিখে কোষ ঝিল্লি কোষকে প্রোটেকশন দেয়, ঘিরে রাখে, বাট এটা কোনো কিছু না। কোষ ঝিল্লি কিন্তু অনেক কাজ আছে, যেমন দেখো এনজাইম, অ্যান্টিজেন ক্ষরণ, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এই কঠিন কঠিন ওয়ার্ড গুলো যদি তুমি খাতায় লেখো টিচার তোমাকে দুই দিতে বাধ্য। ঠিক আছে, কারণ দেখা যায় কি যে টিচার যেমন ধরো সব বস্তুকে ঘিরে রাখে, রক্ষা করে, এগুলো তো বাংলা কথা, সাইন্টিফিকটা, বাট এর পরের যে ওয়ার্ড গুলো আমি বললাম এনজাইম, অ্যান্টিজেন, ফ্যাগোসাইটোসিস, এগুলো দেখলে টিচাররা খুশি হয়ে যায়। এখানে জ্ঞানমূলকের জন্য কিছু জিনিস আছে, যে ডেসমোজোম কাকে বলে, মাইক্রোভিলাই কাকে বলে, ফ্যাগোসাইটিক ভেসিকল কাকে বলে, এগুলা খুবই ইম্পর্টেন্ট জ্ঞানমূলকের জন্য। এবং কিছু থাকে না গড় বাঁধা জ্ঞানমূলক, ওইগুলোর বাইরে থেকে এগুলা দিতে পারে। Because তোমাদের প্রশ্ন কিন্তু এখন আর টিপিক্যাল করতেছে না। এরপরে আসি আরেকটা ইম্পর্টেন্ট, কোষ ঝিল্লি কোষ প্রাচীরের পার্থক্য, এটা গয়ের জন্য আসতে পারে 3 মার্কের জন্য। একটা জিনিস মনে রাখবা, কোষ প্রাচীর সারা জীবন সজীব, সরি কোষ প্রাচীর সারা জীবন নির্জীব, আর কোষ ঝিল্লি সারা জীবন সজীব। ঠিক আছে, কোষ প্রাচীরটা পুরা নির্জীব, সেলুলোজ দিয়ে তৈরি, আর কোষ ঝিল্লিতে আমাদের প্রোটিন লিপিড এগুলো দিয়ে তৈরি, এবং এগুলো অর্ধবেদ্য। ঠিক আছে, এবং কাজও কিন্তু পার্থক্য আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে অ্যাটলিস্ট 4টা পর্যন্ত তোমাদের শিখতেই হবে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর সিকিউ, যেমন রাইবোজোম। রাইবোজোম নিয়ে মার্কে আসতে পারে যে রাইবোজোমের গঠন ব্যাখ্যা করে এবং এর কাজ লিখো, বাট ঘতে আসার চান্স খুবই কম। সাইটোপ্লাজমের গঠনটা লেখার সময় তোমরা উল্লেখ করবা যেখানে প্রোটিন, আরএনএ এগুলা থাকে। তারপর রাইবোজোমের আমার অনেকগুলো প্রকারভেদ আছে। ঠিক আছে, এইগুলা। তারপর রাইবোজোমের কাজ খালি প্রোটিন তৈরি না, গ্লুকোজের ফসফোরাইলেশন। যদি অনুধাবনে আসে এই জিনিসগুলো মিস দিবা না, গ্লুকোজের ফসফোরাইলেশন, তারপর হলো কি স্নেহ জাতীয় পদার্থের বিপাক, এগুলা। গলগি বডির কাজ তোমাদের আসতে পারে অনুধাবনে, অথবা গলগি বডি নিয়ে তোমাদের নাম্বারেও দিতে পারে যে গলগি বডি সম্পর্কে লিখো, এটার গঠন সম্পর্কে ব্যাখ্যা করো, এটার কাজ সম্পর্কে লিখো। কাজ কিন্তু গলগি বডি প্রায় 13টা দিছে, এর ভিতরে লিস্ট 7 থেকে 8টা বা 8টা থেকে 9টা তোমরা মাস্ট জানবা। ঠিক আছে, মাস্ট। লাইসোজাইম থেকে যে একটা প্রশ্ন আসে সেটা আসবে, এটাকে কেন সুসাইডাল ব্যাগ বলা হয়, এটাকে কেন সুইসাইডাল স্পট বলা হয়, কারণ ওর ভিতরে কিছু ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে যেগুলো পুরো সেলকে ফাটায় টাটায়, মানে কোষপ্রাচীর ফাটায় সব অঙ্গাণু বিনষ্ট করতে পারে। এটাকে অটোলাইসিস বলে, এর জন্য ওকে এগুলা বলে। খুবই স্পেসিফিক ভাবে, মানে একদম যেমন এনজাইম গুলোর নাম লিখতে পারো কিছু। ঠিক আছে, তুমি যদি লেখো যে লাইসোজাইম নিজেকে নিজে ধ্বংস করে ফেলে, তাই একে সুইসাইডাল স্পট এরকম বলা হয়, তাহলে কিন্তু মার্ক পাবা না। তো তোমার কত ইনফরমেশন মিসিং থাকবে, সেটা একটু খেয়াল রেখো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে শুধুমাত্র অমসৃণ আর মসৃণ এটা পার্থক্য আসতে পারে অনুধাবনে, এর বাইরে কিছু আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, অমসৃণ আমাদের রাইবোজোম থাকে, মসৃণে থাকে না, কাজ একটু একটু পার্থক্য আছে, শেষ। মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। মাইটোকন্ড্রিয়ার চিত্র প্র্যাকটিস করবা, খুবই ইজি। মাইটোকন্ড্রিয়ার গঠনে অবশ্যই উল্লেখ করবা এটা 2টা আবরণ, 2টা প্রকোষ্ঠ আছে, কোথায় আমাদের এনজাইম থাকে, শ্বসনে কি কি লাগে, এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, অক্সিজম আছে, এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টে লেখার চেষ্টা করবা। গঠন ব্যাখ্যা করতে বললে যদি তুমি পয়েন্ট আকারে লেখো মার্ক বেশি পাবা। মাইটোকন্ড্রিয়ার কাজ খুবই ইম্পর্টেন্ট, তোমরা খালি মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেলফ এটা বলে চলে যাও, বাট দেখো মাইটোকন্ড্রিয়া অনেক কাজ করে। ক্যালসিয়াম এগুলার ঘনত্ব ঠিক রাখে, শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে, এটা কিন্তু অন্য আর কোথাও পাবা না। শুক্রাণু ডিম্বাণু দুটো একই সাথে গঠন শুধু মাইটোকন্ড্রিয়াই করে।
আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস আছে এন্ডোসিম্বান, এটা অনুধাবনে আসতে পারে। যে অনেক আগে আমাদের কোষের ভিতর ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়ার মতো ঢুকে গেছিল এন্ডোফেগোসাইটোসিস এর মাধ্যমে, এরপর ওরা এখানেই রয়ে গেছে। প্লাস্টিড পুরাটাই ইম্পর্টেন্ট, প্লাস্টিডের প্রকারভেদ লাগবে। এই প্রকারভেদ গুলো অনেক সময় অনুধাবনে আসে, আবার গতেও আসতে পারে। যে ধরো একটা ঘাস ঘাস ইট দিয়ে চাপা দিয়ে রাখছে, পরে দেখলো এটা সাদা হয়ে গেছে, তো এখানে কি প্রক্রিয়া হয়েছে, কোন অঙ্গাণু জড়িত, এইভাবে। তারপর ক্লোরোপ্লাস্ট, ক্লোরো কালারফুল, মনে রাখবার ক্লোরোপ্লাস্ট কালারফুল। তারপর ক্রোমোপ্লাস্ট মানে ক্রোম মানে রঞ্জক, ক্রোমোপ্লাস্টের ভিতর কিন্তু আমাদের সরি, ক্লোরোপ্লাস্ট হলো গিয়ে সবুজ, ক্রোমোপ্লাস্ট হলো কালারফুল। তো ক্রোমোপ্লাস্টের এখানে কিন্তু ছোট ছোট অনেক কিছু দেওয়া আছে, যে কোনটার কালার কি, এগুলো আবার তোমার এমসিকিউর জন্য লাগবে। লিউকোপ্লাস্টটা খুবই ইম্পর্টেন্ট, লিউকোপ্লাস্ট অনুধাবনের জন্য আসতে পারে, যে আমাদের লিউকোপ্লাস্টে কি কি থাকে, প্রকারভেদ গুলা কি কি, কে কোনটা সঞ্চয় করে। আচ্ছা, এরপর হলো গিয়ে ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠনে দেখো, আমাদের ক্লোরোপ্লাস্টের গঠনে একটা জিনিস মাথায় রাখবা, এটা একমাত্র আহ অঙ্গাণু যেটা তিনটা প্রকোষ্ঠ আর তিনটা মেমব্রেন আছে। তিনটা প্রকোষ্ঠ, তিনটা মেমব্রেন, এই জিনিসটা একটু এক্সেপশনাল, গঠন লেখার সময় অবশ্যই এটা মেনশন করবা, ঠিক আছে? এবং এখানে যে পয়েন্ট গুলো আছে, স্টোমা, ম্যাট্রিক্স, থাইলাকয়েড, গ্রানাম, ডিএনএ, রাইবোসোম, সবগুলো উল্লেখ করবা। তুমি সিকিউ তে অবশ্যই পয়েন্ট মেমোরাইজ করবা, তাহলে তুমি বাকি ভিতরের লেখা এমনি লিখতে পারবা। যেমন ধরো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে যদি 6টা পয়েন্ট কেউ মনে রাখে, যে প্রথমে কোষ প্রাচীর, এরপর এটার কোষ প্রাচীর মানে মানে এটার যে একটা আবরণী ঝিল্লি, কোষ প্রাচীর তো না, আবরণী ঝিল্লি, এরপর একটা স্টোমা বা ম্যাট্রিক্স, থাইলাকয়েড, গ্রানাম, স্টোমা ল্যামেলি, এটিপি সিনথেটিস, ডিএনএ, রাইবোসোম, শেষ। 6টা পয়েন্ট মনে রাখা এবং ওটা লিখে আসা মেইন কাজ, এরপরে ভিতরে লেখা তোমরা পারবা। আচ্ছা, এরপর ক্লোরোপ্লাস্টের অনেক কাজ আছে, শুধু সালোক সংশ্লেষণ করাই না, দেখো ওর মধ্যে ফটো রেসপিরেশন হয়, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এই জিনিসগুলো লিখলে মার্ক একটু বেশি আসবে। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের পার্থক্য ভয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, টেস্ট পেপার খুললেই পাবা। তো দুইজনের কাজ ভিন্ন ভিন্ন, একজন সবার কোষে থাকে অলমোস্ট, আর একজন শুধু উদ্ভিদ কোষে থাকে। মেইন পার্থক্য কিন্তু এই জায়গায়। আর এটা আসার মতো খুব একটা না, বাট এরপরও এটা ভয় আসতে পারে, যে মূলে একটা আমাদের প্লাস্টিক থাকে, সেটার সাথে ফুলের প্লাস্টিকের তুলনা কি। সেন্ট্রিওল থেকে সিকিউ আসার খুব একটা সম্ভাবনা নাই, কারণ বেশি কিছু লেখা যাবে না, অনুধাবন আসতে পারে। সেন্ট্রিওলের কাজ লিখো, প্রত্যেকটা অঙ্গাণুর কাজ তোমার এখন মুখস্থ করলে মেডিকেলের জন্য ইজি হবে। কোষ কঙ্কাল থেকে দেওয়ার মতো কিছু নাই, পারক্সিজম এগুলা নাই, এগুলা। আচ্ছা, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন অঙ্কন আসতেই পারে, ইজি, এটা দিবা। নিউক্লিয়াস আঁকা অনেক ইজি, এটার গঠন বর্ণনা সেম, পয়েন্ট গুলো লিখবা একদম, যে কি কি জিনিস আছে, কোনটার কাজ কি, একদম ফুল মার্ক। এইসব সিকিউ অ্যান্সার করাটা সবচেয়ে ভালো। আচ্ছা, তোমাদেরকে একটা দেই, যে এই যে আমাদের ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম, এগুলা জিনিসটা কি। প্রথমে ধরো আমাদের এই যে নিউক্লিয়াস, এই যে প্যাঁচা পুচা আছে, দেখ কিছু বুঝে যেতেছেন, এটা ক্রোমাটিন তন্তু। কোষ বিভাজন শুরু হবে, খাটো মোটা হওয়া শুরু হবে ওরা, ঠিক আছে? খাটো মোটা হইতেছে এই যেভাবে ওরা, ক্রোমোজোম। এরপর ক্রোমোজোম বিভক্ত হয়ে গেল, মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে, মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে, এইটা এইটা, এগুলো এক একটা ক্রোমাটিড, ঠিক আছে? প্রত্যেকটা আমাদের ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয়। এরপর ক্রোমাটিড আলাদা হয়, এরপর আপত্য ক্রোমোজোম হয়, ক্রোমোজোম আবার ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, কোষের নির্জীব সঞ্চিত বর্জ্য পদার্থ, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে শিওর। এই ছকটা পড়বা, এই ছকটা পড়লে তোমার মানে একটা গ্ল্যান্স অনেকগুলা আইডিয়া পাবা, যে ধরো পুরো চ্যাপ্টার পড়ছো, মাথা থেকে সব বের হয়ে যেতেছে। এই যে প্রধান কাজ, আবরণ, এগুলা যদি একটু পড়ো, তাহলে সেখান থেকে তোমার অনেক আইডিয়া পাবা। যে ধরো পারক্সিজমের কাজ কি, টক্সিন অকার্যকর করা। লাইঅক্সিজমের কাজ কি, চর্বি বিপাক নিয়ন্ত্রণ করা। ভেসিকলের কাজ কি, ভেসিকল নিয়ে তোমার লাস্টের দিকে একটু আলোচনা আছে, এটা নতুন টপিক অ্যাড করছে, অনেকের বই নাও থাকতে পারে। সেন্ট্রিওলের কাজ কি, এটা আবরণবিহীন, ঠিক আছে? সো অ্যাজ এ হোল এটা যদি পড়ো, তাহলে একটা রিভিউ হবে আর কি। আচ্ছা, এরপরে আসি ক্রোমোজোম। ক্রোমোজোমের গঠন বর্ণনা করতে বলতে পারে, এই যে ক্রোমোজোমের এইটা,
বাট এটা আসলে মনে রাখাটা একটু টাফ, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম গঠন আছে তো, অনেকগুলা আমার পয়েন্ট আছে। তো আমি মোটামুটি যদি কারো ভালো আইডিয়া থাকে তাহলে লিখো, বাট এমনি নিউক্লিয়াসের গঠন লেখা যতটা ইজি, ক্রোমোজোমেরটা একটু কঠিন। বাট কারো যদি মনে হয় যে আপু আমি প্রায় 11টা পয়েন্ট মনে রাখতে পারবো, ওকে, গো ফর ইট। টেলোমিয়ার, টেলোমারেজ এনজাইম জরারোধ, এটা থেকে অনুধাবন প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। টেলোমিয়ার কি, টেলোমারেজ এনজাইম কি করে, এটা কোথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে যে প্রকারভেদ, প্রকারভেদ গুলো অনুধাবনের জন্য আসতে পারে। এখানে ছোট ছোট কিছু এমসিকিউ আছে, যেমন এক্স ক্রোমোজোম কি ধরনের ক্রোমোজোম, ঠিক আছে। এক্স ক্রোমোজোম কিন্তু আমাদের মেটাসেন্ট্রিক। তারপর ওয়াই ক্রোমোজোম আমাদের অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে। এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্রোমোজোমের গঠন, রাসায়নিক গঠন আর ভৌত গঠন কিন্তু আলাদা। ভৌত গঠন বললে দেখবা যে ওটার ভিতরে আমাদের সেন্ট্রোমিয়ার, গৌণ খাঁজ, মুখ্য খাঁজ এগুলো থাকে। বাট যখন রাসায়নিক গঠন বলবে তখন মনে রাখবা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিড অনেক প্রকারভেদ থাকে, এভাবে এভাবে। এবং এইটা আসলে কি একটু বেশি বড় হয়ে যায়। সো এই টাইপের সিকিউ একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো, বিকজ এগুলা লিখলে অনেক বেশি সময়ই হয়। ঠিক আছে, যে লিখতে আসো শেষ হবে না, 'cause যেহেতু অনেক বড় জিনিসটা। ট্রাই করবা একটু শর্টের ভিতরে ভালোভাবে লেখা যায় এমন কোনো সিকিউ আনসার করার। ক্রোমোজোমের কাজ, ভেরি ইম্পর্টেন্ট ফর অনুধাবন। তোমরা খালি লেখো ক্রোমোজোম বংশগতির ধারক বাহক, বাকি কিচ্ছু আর লেখো না। দেখো ক্রোমোজোমকে ব্লু প্রিন্ট বলে, এটা ডিএনএ ছাঁচ থেকে আর এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ প্রোটিন সংশ্লেষ করে, অনেক কিছু লেখা যায়, অনেক কিছু। সো কয়েকটা পয়েন্ট একদম ঠাড়া মুখস্থ করবে যেন লেখা যায়। বি ক্রোমোজোম উলটচন্ডাল উদ্ভিদে পাওয়া যায়, কোলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে। এই জায়গাটা কিন্তু সিকিউ থেকে আসার মতো একটা জায়গা, ঠিক আছে। ধরো এখানে তোমার অনুধাবন প্রশ্ন দিতে পারে, কারণ এই জায়গাটা দেখা গেছে একটু নতুন বইয়ে দিছে, অনেক পুরান বই পাবা না। তো দেখা যায় কি যে এই জায়গা থেকে যখন তোমরা অ্যান্সার করবা, মানে অ্যান্সার করার ক্ষেত্রে হবে কি, ধরো ক, খ, গ, ঘ, তিনটা মানে ক আর গ ঘ পারো, মানে খ নাম্বারটা পারতেছো না কারণ এটা বি ক্রোমোজোম থেকে দিছে, বি ক্রোমোজোমের আগে নামই শুনো নাই, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো ট্রাই করবা ইচ এন্ড এভরি টপিক অ্যাটলিস্ট অনুধাবনের জন্য মিস না দিতে। গেল নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ভিতরে ডিএনএ আর আরএনএ এর পার্থক্য পড়াটাই সবচেয়ে বেশি ওয়াইজ, ঠিক আছে। যে ডিএনএ আরএনএ এর পার্থক্য, সেটা সিকিউর জন্য পড়া, যে কোনটায় কি আছে না আছে। তারপর এমআরএনএ টিআরএনএ এর পার্থক্য আসবে হলো গিয়ে তোমার অনুধাবনের জন্য। একটা বড় এমআরএনএ কিন্তু বড় হয়, টিআরএনএ ছোট হয়, এক একটা কাজ কি, একটা কোডন ধারণ করে, একটা অ্যান্টিকোডন ধারণ করে, এগুলা। এই যে ডিএনএ আর আরএনএ এর কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউর, ঘ নাম্বার স্পেসিফিক্যালি। আচ্ছা, ডিএনএ এর গঠন, এটাও কিন্তু অনেক ইজি। ওয়াটসন এন্ড ক্রিকের মডেলে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট যদি কেউ পড়ো ইজিলি পুরো একটা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। আচ্ছা, এরপরে তোমাদের সবার যেটা ভয় লাগে, রেপ্লিকেশন। রেপ্লিকেশনের ক্ষেত্রে দেখো, আমি যতবার পরীক্ষা দিছিলাম আমার ইন্টারে, রেপ্লিকেশনের এনজাইম গুলা আর এবং এর কাজ এটা বেশি আসছিল। তো এটা একটু বেশি করে পড়বা, যে টোটাল 7টা এনজাইম আছে, 7টা এনজাইমের কাজ। এরপর যেটা আসে সেটা হলো গিয়ে রেপ্লিকেশন ট্রান্সলেশনের পার্থক্য, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশনের পার্থক্য, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মধ্যকার পার্থক্য, এগুলা বেশি বেশি পড়বা। কখনোই যদি তোমাকে বলে পুরাটা ধাপ ব্যাখ্যা করো, ঠিক আছে, যে পুরোটা রেপ্লিকেশন ব্যাখ্যা করো, পুরোটা ট্রান্সক্রিপশন ব্যাখ্যা করো, ওইরকম সিকিউ অ্যাভয়েড করো, because ওগুলো তো অনেক টাইম নেয়। আচ্ছা, এখানে একটা আমরা অনুধাবন প্রশ্ন দেখতে পাচ্ছি, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশনে কি হয়, যে নর্মালি আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এখানে উল্টা হবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে যেতেছে। এটা শুধু এইচআইভি তে হয়, এদের রেট্রোভাইরাস বলে। শেষ। আচ্ছা, এরপরে দেখো তোমাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য, সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্য বৈশিষ্ট্য সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ডগমা অফ লাইফ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিনের সব নিয়ন্ত্রণ করে, এইটাই সেন্ট্রাল ডগমা অফ লাইফ, অনুধাবনের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, জিন থেকে আহামরি কিছু দেওয়ার মতো নাই, জিনের বৈশিষ্ট্য পড়তে পারো। তো মোটামুটি প্রথম অধ্যায় থেকে এর বাইরে আমি যে টপিক গুলো বললাম এর বাইরে থেকে কোনো সিকিউ আসার আর চান্স নাই, ঠিক আছে। তোমরা যারা ক্লাসে ছিলে তোমরা কি বুঝছো, খুবই শর্ট একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। বাট তোমাদের কি যদি কিছু জানার থাকে আমাকে বলতে পারো, বা কোনো জায়গায় যদি বুঝার থাকে যা ওই জায়গাটা বুঝুন, এই জায়গাটা আবার বুঝা।
কারো কোনো প্রশ্ন নেই? তোমরা চ্যাট বক্সে লিখতেও পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা আমরা কি কোনো নেক্সট চ্যাপ্টার ধরবো আজকে? আপু ট্রান্সক্রিপশন পার্টটা, আচ্ছা ট্রান্সক্রিপশন যদি না বুঝছো একটু বুঝাই দিই। দেখো, ট্রান্সক্রিপশন জিনিসটা হলো ডিএনএ থেকে আমরা, ডিএনএ কে একটা ছাঁচ হিসেবে ব্যবহার করে ওইখান থেকে আমরা একটা এমআরএনএ তৈরি করব। যে এমআরএনএ এর মেইন কাজ হবে ট্রান্সলেশন প্রক্রিয়ায় ঢুকা যাওয়া। তো ট্রান্সক্রিপশনে যেটা হয় আমাদের, ট্রান্সক্রিপশনে যেটা হয় যে আমাদের একটা টেমপ্লেট স্ট্যান্ড থাকে, যেটার নাম অ্যান্টিসেন্স বা নন কোডিং স্ট্যান্ড। নন কোডিং কেন বলছে? কজ এই স্ট্যান্ডটাকে আসলে আমাদের রাইবোজোমের ভিতরে থাক, রাইবোজোম টিআরএনএ মিলে কোড করে না, কোড করে এটাকে আসলে যে উল্টা ভাবে আমরা যেই করি ওকে কোড করে মেনলি, সো এর জন্য এটাকে নন কোডিং বলে। তো এখান থেকে আমাদের কিছু আহ আরএনএ, কি বলবো, যে আমাদের পুরাটা ধাপে আরএনএ পলিমারেজ একটা এনজাইম থাকে, সেই মেনলি সব কাজ করে। রেপ্লিকেশনে যেমন অনেক এনজাইম, এখানে সেই ঝামেলাটা নাই। এখানে আরএনএ পলিমারেজ এনজাইম থাকে, সে প্রথমে কাজটা ইনিশিয়েট করে, বর্ধিত করে, সমাপ্তি করে। ঠিক আছে? যেমন এখানে শুরুতে তোমাদের যদি কারো সিকিউ এটাতে লেখার ইচ্ছাই থাকে, প্রথমে বলবো যেখানে প্রোমোটার আসে, প্রাইমেজ না, প্রাইমার না, প্রোমোটার আসে। ঠিক আছে? এবং প্রোমোটারের মূল বিষয়বস্তু এখানে হলো টাটা বক্স। এটা দেখেও বুঝে যাচ্ছে এখান থেকে আমরা শুরু করতে হবে। এরপর একটার পর একটা আমাদের নিউক্লিওটাইড বসায় যায় বসায় যায়, এবং লাস্টে আমাদের স্টপ কোড, আমাদের একদম লাস্টে যখন স্টপ করতে হবে তখনও বুঝে যে একটা সিগন্যাল আসে যে এই জায়গায় আমার বিশেষ কিছু প্রোটিন সংযুক্ত হয়, তখন বুঝে যে আচ্ছা ঠিক আছে এখানে আমাদের শেষ করতে হবে। টার্মিনেশনের ক্ষেত্রে আমাদের, টার্মিনেশনের ক্ষেত্রে আমাদের এক সারি অ্যাডিনিন আসে, সেই অ্যাডিনিন গুলা ট্রান্সক্রাইব করে এক সারি ইউরাসিলে, মানে ধরো একদম লাস্টের দিকে অনেকগুলো এ এ এ এ আসবে এবং এ পাশে ইউ 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 তৈরি হবে। ঠিক আছে? এরপর স্লাইসিং হবে, স্লাইসিং এ এক্সন আর ইন্ট্রনের মধ্যে ইন্ট্রনটা একটা ফালাই দিব, এক্সন গুলা রাখবো। তারপর সামনে আমাদের ক্যাপিং টেইলিং করব, ক্যাপিং এ জি দিব, টেইলিং এ দিব। শেষ। এখন একটু আগে যেটা বলতেছিলাম রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশনে আমার কি হবে? রিভার্স ট্রান্সক্রিপশনে আমাদের এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে আমাদের একটা ডিএনএ তৈরি হবে, এবং এই ডিএনএটা একটা ভাইরাল ডিএনএ, কারণ এটা ভাইরাস তৈরি করছে। ঠিক আছে? সো এইটা হলো কি আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন আমরা আরেকটা জায়গায় করি, সেটা হলো কি পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে আমরা যে কোনো ভাইরাস, করোনা ভাইরাস শনাক্ত করছিলাম আমরা ওইভাবে। তো এই তো আর কি। আচ্ছা তা আমি, তোমার আর কিছু জানার আছে বা এই জায়গাটা কি বুঝছো তাহলে বলো। Good. আচ্ছা, আজকে ক্লাসে আমি ভাবছিলাম অনেক স্টুডেন্ট হবে, বাট স্টুডেন্ট সংখ্যা অনেক কম, তাই আজকে এই পার্টটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট দিন দেখি, তাহলে তখন আরো পোলাপান গ্যাদার করে আমরা আরেকটা চ্যাপ্টারের উপর সিকিউ নিয়ে আলোচনা করব। এবং আমি ক্লাসটা শর্ট রাখার একটা উদ্দেশ্য, সেটা হলো সবাই যাতে আইডিয়া গ্যাপস করতে পারে, যাতে এখান থেকে আমরা কি কি পড়বো পরীক্ষার আগে সিকিউর জন্য। এরটুকু, এখন তো লাস্ট মোমেন্টে তোমাদের পড়া দেওয়ার কিছু নাই, জাস্ট আইডিয়া দেওয়াটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংকস ফর জয়নিং দ্য ক্লাস।